প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই জাতীয় নির্বাচন। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের একান্ত বৈঠক শেষে যৌথ ঘোষণা, শিগগিরই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে ইসি। দুই নেতার বৈঠকে কেটে গেছে অনিশ্চয়তা। এখন বিভেদ ভুলে ঐক্য সুদৃঢ় করার আহ্বান মির্জা ফখরুলের। কেবল একটি দলের সঙ্গে আলোচনা করে সরকারের যৌথ ঘোষণায় আপত্তি এনসিপির। ট্রাম্পকে ঠেকাতে শতাধিক মার্কিন পণ্যে শুল্ক ছাড় সরকারের। বছরে ২,০০০ কোটির বেশি রাজস্ব হারানোর শঙ্কা। বাড়তি শুল্ক এড়াতে ৫ জুলাইয়ের মধ্যে পোশাক রফতানির তোড়জোড়। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইরানে ইসরায়েলের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব, ওমান সহ বিভিন্ন দেশ। জাতিসংঘ মহাসচিবের শঙ্কা, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার মধ্যে এমন হামলা কেবল সংঘর্ষই বাড়াবে। এদিকে যুক্তরাষ্ট্র শুরুতে ঘটনা সম্পর্কে অবগত থাকার কথা অস্বীকার করলেও পরে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আগে থেকেই জানতেন। ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা অস্বীকার করেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে কিছুক্ষণ পরেই হামলার বিষয়ে অবগত ছিলেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তেল আবিবের প্রতিরক্ষায় পাশে থাকার আশ্বাস দেন তিনি। এমনকি ইরান যদি যুক্তরাষ্ট্রের দিকে নজর দেয় তার ফল ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এরই মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিউ ইয়র্কে থাকা ইহুদি স্থাপনা ও ইসরায়েলি বংশোদ্ভূত বাসিন্দাদের নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় পুলিশ। ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও নীতির স্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। এ অবস্থায় আন্তর্জাতিক মহল ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে দেশটি। পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারী দেশ ওমান এই হামলাকে জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন এবং একপাক্ষিক আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। এদিকে ইসরায়েল ও ইরানে থাকা নিজেদের নাগরিকদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে চীন। প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া বা সামরিক ইউনিট এবং সংবেদনশীল প্রতিষ্ঠানের আশপাশের এলাকা এড়িয়ে চলার নির্দেশনাও দিয়েছে বেইজিং। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলাকে ভয়ঙ্কর নজির বলে মন্তব্য করেছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দপ্তর। ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার মধ্যে এমন হামলা কেবল সংঘাত বাড়াবে বলেও সতর্ক করে সংস্থাটি। নাদিম মারজান, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে আগামী বছর রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে সম্মতি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনে দুজনের ১.৫ ঘণ্টা ব্যাপী একান্ত বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান জানান শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ঐক্যের ভিত্তিতে বাস্তবায়ন হবে জুলাই সনদ ও সংস্কার। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। লন্ডনে বহুল প্রতীক্ষিত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার দেখাতে হাস্যোজ্জ্বল দুজন একে অপরকে শুভেচ্ছা জানান, খোঁজ খবর নেন উভয়ই। বৈঠকের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সালাম পৌঁছে দেন ছেলে তারেক রহমান। ডক্টর ইউনূসও তা গ্রহণ করে বেগম জিয়ার প্রতি সম্মান জানান। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ২টায় লন্ডনের ডরচেস্টার হোটেলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুই নেতার একান্ত বৈঠক। ১.৫ ঘণ্টার বৈঠক শেষে হোটেল থেকে বের হন তারেক রহমান। এ সময় হাস্যোজ্জ্বল চেহারায় নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তিনি। তারেক রহমান চলে যাওয়ার পর যৌথ সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপি নেতা আমির খসরু। খলিলুর রহমান জানান আগামী বছর রমজানের আগে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন তারেক রহমান। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। তবে সব প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের ১ সপ্তাহ আগেও নির্বাচন সম্ভব বলে জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশন শিগগিরই ভোট গ্রহণের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে বলেও জানান খলিলুর রহমান। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার
ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন হবে জুলাই সনদ ও সংস্কার। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব, সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শুধু নির্বাচনেই নয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে যৌথ ব্রিফিংয়ে জানানো হয়। নানা জল্পনা কল্পনার পর অবশেষে একই টেবিলে দুই প্রভাবশালী নেতা। কে বলছেন রাজনীতির জমাট বরফের প্রথম ভাঙ্গন এটি। দুই পক্ষই এই বৈঠককে ঐতিহাসিক বলছেন। এই সংলাপ শুধু একটি বৈঠক নয়, এ যেন বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ রূপরেখাও বটে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক পরবর্তী যৌথ ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা আসায় অনিশ্চয়তা কেটে গেছে। তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সময় সংবাদকে বলেন, কেবল একটি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে যৌথ বিবৃতি দিতে পারে না সরকার। সাম্প্রতিক রাজনীতিতে নির্বাচন ঘিরে সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েনের মধ্যে শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত হয় ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক। 1.5 ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সন্তোষ প্রকাশ করে উভয় পক্ষই। যৌথ বিবৃতিতেও জানানো হয় ফলপ্রসূ হয়েছে আলোচনা। সরকারের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব বলেন, নির্বাচন ইস্যুতে যৌথ ঘোষণায় কেটেছে অনিশ্চয়তা। এ সময় বিভেদ ভুলে ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান মির্জা ফখরুল। সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব, এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ সময় সংবাদকে বলেন, রোজার আগে নির্বাচন হলে পূরণ হবে জনগণের দাবি, কাটবে সব শঙ্কা। যদি তারা নির্বাচনের তারিখটি রোজার আগে নিয়ে নেয় তাহলে জনগণের দাবি পূরণ হবে, জনগণ আশান্বিত হবে, একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি দেখতে পাবো। নির্বাচন যত বিলম্বিত হবে দেশের অর্থনৈতিক অবস্থা তত খারাপ হবে। তবে লন্ডন বৈঠকের পর যৌথ ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সময় সংবাদকে বলেন, কেবল একটি দলের সঙ্গে আলোচনা করে যৌথ বিবৃতি দিতে পারে না সরকার। তবে রমজানের আগে নির্বাচনের ক্ষেত্রে সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতির যে শর্ত দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেটিকে স্বাগত জানায় এনসিপি। শুধুমাত্র একটি দল বা একক ব্যক্তির সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করাটা, এটা রাজনৈতিক অঙ্গনে আমাদের কাছে মনে হচ্ছে যে অন্যান্য দলগুলোর প্রতি এক ধরনের অবজ্ঞা, অবমূল্যায়ন করা। সরকার কিন্তু এখানে দুইটা শর্ত দিচ্ছেন, সেই বিষয়টাকে আমরা ইতিবাচকভাবে দেখি। তারা বলছেন যে সকল প্রস্তুতি সম্পন্ন হলে এক, দ্বিতীয়ত হচ্ছে বিচার এবং সংস্কার পর্যাপ্ত অগ্রগতি হলে। ভিডিও বার্তায় ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, লন্ডন বৈঠকের ফলে নির্বাচন ঘিরে তৈরি হওয়া কালো মেঘ কেটে গেছে। এই দুই নেতা শীর্ষ ব্যক্তির বৈঠকের ফলে আমাদের আগামী যে জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো সংকট নেই। সংকট কাটাতে সব পক্ষকে ছাড় দেওয়ার কথা বলছেন বিভিন্ন দলের নেতারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে সফরের শেষ দিনে ডক্টর ইউনূসের সঙ্গে মত বিনিময় করেন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার কথা জানান শিক্ষার্থীরা। এদিন অ্যাডমিরাল ডেপুটি জেরিমি চার্চার এবং কমোডর হোয়াইলি সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এ সময় বিশেষায়িত জাহাজ সার্ভে ভেসেল নিয়ে আলোচনা হয়। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে, যা সর্বোচ্চ। এছাড়া আরও 159 জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। এর মধ্যে বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন 124 জন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছেন 2 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 5 জনের মধ্যে 2 জন পুরুষ ও 3 জন নারী। এর মধ্যে বরিশাল বিভাগের 4 জন, বাকি 1 জন ঢাকার। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে 28 জনের মৃত্যু হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। একই সময় শনাক্ত হয়েছেন আরও 15 জন। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সারা দেশে শনাক্তকরণ কিট বিতরণ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 50 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালুর পাশাপাশি সব সরকারি হাসপাতালে হচ্ছে করোনা কর্নার। বিভিন্ন দাতা সংস্থা ও চীনের সহায়তায় কিট ও টিকা সংগ্রহের পাশাপাশি মজুদ বাড়াতে সরকারিভাবেও আমদানির সিদ্ধান্ত হয়েছে। আতঙ্কিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রসূন আশিসের রিপোর্ট। 2020 সালের শুরুতেই করোনা ভাইরাসের ভয়াবহ রূপ দেখেছিল বিশ্ব। 5 বছরের ব্যবধানে আবারও নতুন করে এর বিস্তার ঘটছে। ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সংক্রমণ বাড়ার পাশাপাশি ভাইরাসটির নতুন নতুন সাব ভেরিয়েন্ট চিহ্নিত হচ্ছে। বাংলাদেশেও ব্যাপকভাবে সংক্রমণের শঙ্কায় বাড়ছে দুশ্চিন্তা। চলতি বছর দেশে এখন পর্যন্ত 220 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে 1 জনের। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়া বিনা প্রয়োজনে বিদেশ ভ্রমণ ত্যাগ ও মাস্ক পরা সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে বিভিন্ন মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে করোনা পরীক্ষা করতে বৃহস্পতিবার থেকে শনাক্তকরণ কিট বিতরণ শুরু হয়েছে। জেলা পর্যায়ে বিতরণের পর বর্তমানে মাত্র 14 লাখ টিকা মজুত রয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর। আমরা প্রত্যেকটা থেকে ধরেন 1 লাখ আরটিপিসিআর আর 5 লাখ র্যাপিড অ্যান্টিজেন চাইছি, প্লাস আমাদের সিএমএসির মাধ্যমে কেনার ব্যবস্থা হচ্ছে। চায়নার কাছ থেকে হেল্প চাইছি, ওরাও আশা করতেছি যে একটা বড় অ্যামাউন্টের আমাদের ডোনেট করবে। আক্রান্তদের চিকিৎসায় 50 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের সব হাসপাতালে করোনা কর্নার চালু নির্দেশ দেওয়া হয়েছে। ডিএনসিতে 50 বেড কোভিডের জন্য আলাদা ডেডিকেট করে রেডি রাখা হয়েছে, ইনক্লুডিং 15 বেডের আইসিইউ। এদিকে ভাইরাসের বিস্তার রোধে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্তত ডিস্ট্রিক্টে 1-2 জায়গা যেন থাকে যে জায়গায় গিয়ে এই টেস্টটা করার সুযোগ থাকে। টেস্টের জন্য যে সমস্ত রিয়েজেন্ট বা যে সমস্ত প্রস্তুতি, সেগুলোর আমাদের প্রস্তুতি থাকতে হবে। ক্লিনিক গ্রো করা যাবে না, কারণ স্কুল কলেজগুলোতে সতর্ক থাকতে হবে, কিন্তু কোনোভাবে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো হটকারী সিদ্ধান্ত যেন না হয়। মহামারী এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা মেনে চলতে এখন থেকেই জনসচেতনতা সৃষ্টির উপর জোর দেন তারা। সব ধরনের সতর্ক থাকা উচিত। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। তীব্র গরমে পুড়ছে সারা দেশ। সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ, অন্যদিকে গরমে নষ্ট হয়ে যাচ্ছে ফসলি জমিও। নওগাঁয় একসঙ্গে সব আম পেকে যাওয়ায় বিপাকে বাগান মালিকরা। সূর্যের চোখ রাঙানি, নাজেহাল উত্তর ও পশ্চিমের জনপদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে তাপের তীব্রতা। গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা, নওগাঁ ও রাজশাহী সহ কয়েকটি জেলায় ভ্যাপসা গরম। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে সবারই হাঁসফাঁস অবস্থা। গাছের ছায়ায় কিংবা পানিতে নেমে স্বস্তি খোঁজার চেষ্টা অনেকের, তবে বিপাকে খেটে খাওয়া মানুষ। বৃষ্টি না হওয়ার কারণে গরমটা বেশি, রুমে থাকা যাচ্ছে না, মানে ঘেমে যাচ্ছে, বাইরেও সে একই অবস্থা। ব্যবসা ঠিক মতো করতে পারছি না, প্রচন্ড গরম পড়ছে চুয়াডাঙ্গায়। শুধু প্রাণীকুল নয়, প্রখরতায় পুড়ছে প্রকৃতিও। কড়া রোদে নওগাঁয় পেকে যাচ্ছে আম। এতে দ্রুত আম নামাতে বাধ্য হচ্ছেন বাগান মালিকরা। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় কমে গেছে দাম। প্রতিমন নাকফজলি 1300 টাকায় বিক্রি হচ্ছে, আর গোপালভোগ, ল্যাংড়া, খিরসাপাত ও হিমসাগরের দাম কমে এখন বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়। যেই জায়গার ন্যাংরারই এখনো ডেটা আসেনি, সেই জায়গা খিরশিয়ার সমস্ত রূপালী পর্যন্ত পাইকে যাচ্ছে। যে পরিমাণে ব্যাপারী আসার কথা, সে পরিমাণে ব্যাপারী এখনো সাপারে আসে নাই। গতবার এই আম বেচেছি মনে করো 3500-3600, নিম্নে 3000, আর সেই আম এখন বিক্রি করতেছি আমরা 1200। এছাড়া হাটগুলোতে প্রকারভেদে 52 থেকে 55 টাকা কেজিতে আম নিচ্ছেন আড়তদাররা। ফাহরিয়া ফারজানা। সরকার বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মে একই সুবিধা দিতে হবে অন্য দেশকেও। সিপিডি বলছে, শীর্ষ 3 মার্কিন পণ্যে শূন্য শুল্কের সুবিধা অন্য দেশকেও দেয়া হলে বছরে 2000 কোটি টাকার বেশি রাজস্ব হারাবে সরকার।
আর্থিক ক্ষতি এড়াতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। শুভ খানের রিপোর্ট। 2024 সালে সর্ববৃহৎ রফতানি বাজার যুক্তরাষ্ট্রে প্রায় $840 কোটি পণ্য রফতানি করেছে বাংলাদেশ, যার মধ্যে তৈরি পোশাক থেকেই এসেছে $734 কোটি। এমন দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের মধ্যেই গেল 2রা এপ্রিল বাংলাদেশি পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। বিপাকে পড়েন দেশীয় উদ্যোক্তারা। যদিও আমদানি রপ্তানি পার্থক্য কমানো সহ বেশ কিছু শর্তে 90 দিনের জন্য স্থগিত রাখা হয়েছে ওই সিদ্ধান্ত। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুতা, এলপিজির উপাদান, গ্যাস টারবাইন, স্পিনিং মিলের যন্ত্রাংশ সহ 110টি মার্কিন পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেন অর্থ উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে 110টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার। এতে কাঁচামাল সহ বিভিন্ন পণ্য আমদানিতে ব্যয় কমায় সুবিধা পাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। কিছু জিনিস ইম্পোর্ট ওইসব দেশকে প্রায়োরিটি দিতে হবে যেসব দেশে আমাদের এক্সপোর্ট আমরা বাড়াতে পারবো। ইউএস কটন ইম্পোর্ট এবং ইউসেজ বাড়বে বাংলাদেশে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মে মার্কিন পণ্যে দেওয়ার সুবিধা দিতে হবে অন্য দেশকেও। এনবিআর এর তথ্য 2024 সালে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা $291 কোটি পণ্য থেকে সরকার শুল্ক পেয়েছে $18 কোটি। বিপরীতে $845 কোটি বাংলাদেশি পণ্য থেকে $127 কোটি শুল্ক আদায় করেছে যুক্তরাষ্ট্র। সিপিডি বলছে গত বছর আমদানি হওয়া মার্কিন স্ক্র্যাপ, এলপিজির উপাদান বিউটেন্স ও প্রোপেন থেকে $6 কোটি 16 লাখ শুল্ক পাওয়া গেছে। এই 3 পণ্যের শুল্কমুক্ত সুবিধা অন্য দেশ পেলে বছরে 2000 কোটি টাকার বেশি রাজস্ব হারাবে সরকার। আপাতত এই যে শুল্কগুলো ছাড় দেওয়া হচ্ছে, তো সেই জায়গাতে আমি মনে করি যে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য উপকার নিয়ে আসবে। কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি একটা মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, এবং সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে বড় আকারের রাজস্ব হারানোর কোনো ভয় আমাদের থাকবে না। কোস্টারিকা, বাহরাইন, জর্ডান সহ বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ট্রাম্পের শুল্ক হার এড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক প্রবেশে এবার ভিন্ন কৌশল নিয়েছেন গার্মেন্টস মালিকরা। সম্প্রতি তৈরি করা সব পোশাক 5 জুলাইয়ের মধ্যে একসঙ্গে জাহাজে তুলে দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে পোশাক রফতানিতে অগ্রাধিকার ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আশরাফুল আলম মামুনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আদালতে গড়ালো এখনো কাটেনি জটিলতা। এর মধ্যে আগামী 9 জুলাই শেষ হচ্ছে পাল্টা শুল্ক স্থগিতের 3 মাস। আগে 15% শুল্ক আদায় হলো, এখন ঘোষণা করা হয়েছে 37%। এই অবস্থায় সাময়িক সময়ের জন্য হলো ট্রাম্পের ট্যারিফ এড়াতে ভিন্ন কৌশল নিয়েছেন বিদেশি ক্রেতারা। আমাদের বায়ার আমাদেরকে একটা টাইমলাইন দিয়ে দিয়েছে যে তোমরা এই আমাদের যে অর্ডারগুলি, বর্তমান অর্ডারগুলি এই 5 তারিখের আগে শিপমেন্ট করতে হবে। গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন সম্প্রতি অর্ডার পাওয়া সব তৈরি পোশাক আগামী 5 জুলাইয়ের মধ্যে জাহাজে পাঠানোর কাজ শেষ করতে হবে। এমনকি গত 2 মাসে শুধু চট্টগ্রাম বন্দর দিয়ে 4 লাখের বেশি কন্টেনার ভর্তি কাঁচামাল পাঠিয়েছেন বিদেশি ক্রেতারা। এখনো বন্দরে পণ্যবাহী 40,000-এর বেশি কন্টেনার রয়েছে। কোনো ব্যবসার কিন্তু 35% প্রফিট হয় না, তাহলে সেটা যখন ওকে দিতে হবে, বায়ারকে দিতে হবে, না হলে আমাদের ম্যানুফ্যাকচারকে দিতে হবে, তাহলে সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাড়াতাড়ি আপনার এক্সপোর্টটা করা অতীব জরুরি। তৈরি পোশাক রপ্তানিতে কাজ করে 21টি বেসরকারি অফডক। স্বাভাবিক সময়ে এসব অফডক গার্মেন্টস পণ্য বোঝাই 2000 কন্টেনার রপ্তানি করলেও সম্প্রতি তা 3000 ছাড়িয়ে গেছে। আমরা আগে 2000 থেকে 2200 টিউ তৈরি পোশাক জাহাজীকরণ করেছি, এখন করছি প্রায় 3000 থেকে 3500 টিউ। বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাড়তি শুল্ক ছাড়া পণ্য পাঠাতে বন্দরের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ঈদের বন্ধে বায়ার প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত কাঁচামাল আসতে থাকায় বন্দরে কন্টেনার জটের আশঙ্কা তৈরি হয়েছে। কাস্টমস এখানে যেন কোনো ধরনের আমাদের মাল শিপমেন্ট করতে বা মাল রিলিজ করতে যেন কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয় আর কি। এই অবস্থায় গার্মেন্টস শিল্পের আমদানি করা কাঁচামালের ডেলিভারি দ্রুত করার পাশাপাশি পোশাক রপ্তানিতে অগ্রাধিকার ঘোষণা করেছে বন্দর
কর্তৃপক্ষ। বন্দর থেকে যে তাদের লোডিংয়ের যে প্রায়োরিটিটা রয়েছে সেটাও আমরা প্রায়োরিটিটা দেওয়ার চেষ্টা করব, যাতে তাদের পণ্য সঠিক সময়ে তাদের কনসাইনির কাছে পৌঁছাতে পারে। 2024 সালে বাংলাদেশ থেকে প্রায় $836 কোটি তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। আমদানি করা কাঁচামাল যেমন সরাসরি চলে যাচ্ছে গার্মেন্টস কারখানায়, ঠিক তেমনি প্রস্তুতকৃত তৈরি পোশাক অফডক হয়ে উড়ে যাচ্ছে কন্টেনারে, আর এইসব কন্টেনার পাঠিয়ে দেওয়া হচ্ছে জাহাজে করে গন্তব্যে। চট্টগ্রামের এসআক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। ফ্রিজিংয়ে মানসিকভাবে বিপর্যস্ত নারী ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল জগতেও। জাতিসংঘ বলছে বাংলাদেশে প্রতি 3 জন নারীর মধ্যে 2 জনই জীবনের কোনো না কোনো পর্যায়ে যৌন হয়রানির শিকার। বিবিএস এর গবেষণা অনুযায়ী গত 10 বছরে নারীর প্রতি যৌন সহিংসতা বেড়েছে 28.5%। ভুক্তভোগীদের 93% বেশি নিতে পারেন না আইনি ব্যবস্থা। অপমান ও বিষণ্ণতায় আত্মহত্যাও কম নয়। নারীর উত্তক্তকরণ প্রতিরোধ দিবসে আয়েশা সিদ্দিক সামিয়ার প্রতিবেদন। ছোটবেলায় মিনারাজু কার্টুনের এই দৃশ্যটি নিশ্চয়ই মনে আছে। কার্টুনের গল্প থেকে বাস্তব জীবন। প্রতিদিনই উত্তক্তের শিকার হচ্ছেন নারীরা। কেউ প্রতিবাদ করেন, কেউ বা সামাজিক মর্যাদার ভয়ে চুপ থেকে সহ্য করেন অপমান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গবেষণায় দেখা গেছে গত 10 বছরে নারীর প্রতি যৌন সহিংসতা বেড়েছে 28.5%। প্রতিবেদনে আরও জানা যায় সহিংসতার শিকার নারীদের মাত্র 7.4% আইনের আশ্রয় নেন। বাকি 93.6% এ বিষয়ে কোনো পদক্ষেপ নেন না। আর 64% ভুক্তভোগীর সঙ্গে ঘটে যাওয়া অপরাধের কথা কাউকে বলতেও পারেন না। সম্মানের ভয়ে প্রতিকার না পাওয়ায় মানসিক আঘাত যেমন রয়েছে, তেমনি দীর্ঘমেয়াদে সৃষ্টি হচ্ছে উদ্বেগ, বিষণ্ণতা সহ নানা ধরনের মনস্তাত্ত্বিক রোগ। যখন কোনো একটা ইফটিজিংয়ের শিকার হয় তখন সে এটা খুব সহজেই খুব শেয়ার করাটা হয় না। এতটাই সে মানসিকভাবে আঘাত পেল যে এখান থেকে তার একটা পার্মানেন্ট ট্রমা তৈরি হয়ে গেল। এখান থেকে সে বের হতে পারছে না। ধরন বদলে এখন সামাজিক মাধ্যমেও ইফটিজিংয়ের প্রবণতা প্রবল। জাতিসংঘের পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রতি 3 জন নারীর মধ্যে 2 জনই জীবনের কোনো না কোনো পর্যায়ে যৌন হয়রানির শিকার হয়েছেন। আইনে শাস্তি বাড়ানো হলেও প্রয়োগের অভাবে পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না এই সামাজিক অনাচার। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ঘটনা রোধে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম এবার মাওয়া থেকে ভাঙা পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে। এতে শৃঙ্খলা রক্ষায় স্বয়ংক্রিয় নম্বর প্লেট ও গতি শনাক্তকরণ ক্যামেরা এবং পরিবর্তনশীল মেসেজিং সাইন সহ নানা সুবিধা থাকবে। এতে ডাকাতি সহ অপরাধ নিয়ন্ত্রণও সহজ হবে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতুর দুই পারের এক্সপ্রেসওয়ের গতি নিয়ন্ত্রণ করা এখন বড় চ্যালেঞ্জ। বিশ্বমানের এক্সপ্রেসওয়ে জুড়ে নির্দিষ্ট দূরত্বে স্থাপন করা হয়েছে স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ক্যামেরা, গতি শনাক্তকরণ, স্পিড গান, মনিটর সহ নানা প্রযুক্তি। এসব ডিভাইসই অনিয়ন্ত্রিত যানগুলোকে জরিমানার আওতায় আনতে ভূমিকা রাখবে। একটা গাড়ি ওভারটেক করে যদি দুর্ঘটনা করে তাহলে সহজেই ধরা যাবে। একটা গাড়ি ওভার চালাই যাইতেছে তাহলে ওর তো অটো মামলা হয়ে যাইতো। নির্বাহী প্রকৌশলী বলছেন আগামী 2 মাসের মধ্যেই পুরো এক্সপ্রেসওয়েতে ITES চালু সম্ভব হবে। আর হাইওয়ে পুলিশ বলছে এর সুফল পেতে কন্ট্রোল রুমের সঙ্গে তাদের সম্পৃক্ত করা জরুরি। অটোমেশনের মাধ্যমে যদি অটো মামলা দেওয়া হয় তাহলে আমাদের এই মহাসড়কে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। ট্রাফিক রুলস রেগুলেশন মেনে চলছে কিনা, নির্ধারিত গতিসীমা এবং তার যে BRT এর রেজিস্ট্রেশন ফিটনেস ওকে আছে কিনা, এগুলো সবই আর কি সহজেই ডাটাবেস থেকে তথ্য পাওয়া যায়। পদ্মা সেতু অ্যাপ্রোচ এবং দুই পারের মাওয়া থেকে পাঁচচর পর্যন্ত 19 কিলোমিটারে ক্যামেরা বসিয়েছে সেতু কর্তৃপক্ষ। আর পাঁচচর থেকে ভাঙা পর্যন্ত 20 কিলোমিটারের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। রাজধানীর ধোলাইখাল থেকে মাওয়া পর্যন্ত 32 কিলোমিটারে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ITS চালু করা হয়েছে। মুন্সিগঞ্জের সমসপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ না থাকায় বন্ধ সার্জারি, এমনকি সরবরাহ নেই কোনো ওষুধেরও। এতে সেবা নিতে দুর্ভোগের শেষ নেই রোগীদের। কর্তৃপক্ষ বলছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট।
চাঁদপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র সপ্তাহে 7 দিন 24 ঘন্টা সেবা দেওয়ার কথা থাকলেও দিনের বেলাতেও অনেক কক্ষ তালাবদ্ধ। গত 3 মাস ধরে 3 জন চিকিৎসকের জায়গায় কর্মরত মাত্র 1 জন। অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ না থাকায় বন্ধ সার্জারি, জনবল সংকটে বন্ধ অ্যাম্বুলেন্স সেবা, এমনকি সরবরাহ নেই ওষুধের। আমরা ফ্রিতে ওষুধ পাই না, একটু অসুবিধা, বাইরের থেকে কিনা লাগে। কিছুদিন ওষুধ একটু কম দেয়, কিন্তু দেয়, ওষুধ থাকলে ওষুধ দেয়। তো রুগীদের অনেক সময় খরচ টরচ হয়, তো এই জন্য রুগীরা একটু সংকোচ মনে করে আর কি। আমাদের স্টাফ তো কম, আর স্ট্রাকচারটাও অনেক পুরাতন হয়ে গেছে, রুম সংকট আছে। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কোনো কর্মকর্তা। তবে হাসপাতালের ইনচার্জ জানান, বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের সমস্যাগুলো জানিয়েছি এবং তারা অতি সত্বর এগুলো নিষ্পন্ন করার জন্য চেষ্টা করবেন এবং মেডিসিন সাপ্লাইয়ের ব্যবস্থা করা হবে। চিকিৎসক ও ওষুধ সংকট থাকলেও এখনো প্রতি মাসে শতাধিক গর্ভবতী স্বাভাবিক প্রসব হয় এই কেন্দ্রে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ চলায় এ রুটের যানবাহনগুলো বিকল্প পথ হিসেবে সরাইল, নাসিরনগর, লাখাই, হবিগঞ্জ সড়ক ব্যবহার করছে। সড়কটি সরু হওয়ায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবির মুখে সড়ক প্রশস্তের উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে আশুগঞ্জ ও সরাইল বিশ্বরোড মোড় থেকে শাহবাজপুর পর্যন্ত প্রায় দীর্ঘ যানজট লেগেই থাকে। বিকল্প সড়ক হিসেবে এই রুটে যানবাহনগুলো সরাইল, নাসিরনগর, লাখাই, হবিগঞ্জ রুট ব্যবহার করে, তবে সেখানেও ভোগান্তির শেষ নেই। আঞ্চলিক এই সড়কটি শুরু হয়, প্রতিদিন যানজটের সৃষ্টি হয়। প্রশস্ত করার জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। প্রত্যেক দিন প্রায় 20,000-এর অধিক যানবাহন এই রাস্তা দিয়ে চলাফেরা করে। যদি 4 লেন কাজটা হয় তাহলে জনগণের অনেক উপকার হবে। এই রাস্তাটা যদি হয় তাহলে আমাদের সময়ও বাঁচবে। তবে সম্প্রতি সড়কটি সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। 18 ফুট থেকে উন্নীত করা হবে 35 ফুটে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া অংশে 25 কিলোমিটার এবং হবিগঞ্জ অংশে 26 কিলোমিটার সড়ক রয়েছে। ইতিমধ্যেই ডিজাইন করা হয়েছে, সেই ডিজাইন অনুযায়ী প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে, সেই প্রাক্কলন অনুযায়ী নির্মাণ ব্যয় ঠিক করা হয়েছে। আর অন্যান্য ব্যয় যেগুলো সেগুলো হচ্ছে ইউটিলিটি শিফটিং এবং মূলত ভূমি অধিগ্রহণ। ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের 25 কিলোমিটার রাস্তা আছে এবং বরাদ্দ 335 কোটি টাকার মতো ধরা হয়েছে। টেন্ডার লাইভে আছে এবং টেন্ডার ওপেন হওয়ার পরে ওয়ার্ক অর্ডার পরে শেষের জানা যাবে কতদিনের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। আর সড়ক বিভাগের তথ্য মতে সড়কটি সম্প্রসারণে ব্রাহ্মণবাড়িয়া অংশে 335 কোটি ও হবিগঞ্জ অংশে 680 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের বিকল্প আঞ্চলিক এই মহাসড়কটি সম্প্রসারণ করা গেলে ঢাকার সাথে যোগাযোগের ক্ষেত্রে সময় এবং দূরত্ব অনেকাংশ কমে আসবে। তেমনিভাবে এই অঞ্চলে শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আঞ্চলিক এই মহাসড়কটি, এমনটি মনে করছেন এই অঞ্চলের বাসিন্দারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। নির্মাণে প্রায় 2 মাসের মধ্যে গার্ড ওয়াল ভেঙে গেছে খাগড়াছড়ির রিছাং ঝর্ণা সংযোগ সড়কের। আবার অনেক অংশে দেখা দিয়েছে ফাটল। এলাকাবাসীর শঙ্কা, যে কোনো সময় সড়কের বাকি অংশ ধসে বাড়িঘরের ওপর পড়তে পারে। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ভেঙে গেছে সড়কের গার্ড ওয়াল, আবার অনেক অংশে দেখা দিয়েছে ফাটল। 2 মাস আগে নির্মাণ করা হয় খাগড়াছড়ির অন্যতম পর্যটন কেন্দ্র রিছাং ঝর্ণা সংযোগ সড়ক। তবে চলতি মাসের বৃষ্টিতে সড়কটির গার্ড ওয়ালের একাংশ ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে অনেক অংশ। এলাকাবাসী বলছেন, যে কোনো সময় সড়কের বাকি অংশ ধসে পার্শ্ববর্তী বাড়িঘরের ওপর পড়তে পারে। ভারী যান চলাচল করায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। শীঘ্রই স্থায়ী প্রতিরক্ষা তৈরি করে সড়কটি সংস্কারের দাবি তাদের। এটা যে ভেঙে পড়ে নিচে যেহেতু আমাদের বাড়ি আছে, এটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। বাড়ি যানবাহন চলাচল এটা অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। শক্ত মজবুত বাঁধের দরকার, যেটা করে মানে মাটিগুলো থাকবে আর কি। এলজিইডি বলছে, বরাদ্দের স্বল্পতার কারণে সড়কের কাজ ঠিকমতো করা হয়নি। তবে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। লিমিটেশনগুলো ওখানে কিছু কাজসাত করা হয়েছে, তো কাজসাত করতে গিয়ে কিছু কিছু জায়গায় আমরা দেওয়া হয় নাই। নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করেছি এবং তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে জানিয়েছেন। 1.6 কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণে ব্যয় হয় 1,56 লাখ টাকা। সময় সংবাদ, খাগড়াছড়ি। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন মাহদি ইসলাম ধ্রুব।
আলিফ, আপনাকে ধন্যবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানী ফিরছেন কর্মজীবী মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় উপচে পড়া ভিড়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। সরাসরি যাচ্ছে তার কাছে। নিশান, প্রিয়জনের সাথে ঈদ কাটিয়ে দীর্ঘ 10 দিনের ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে কর্মব্যস্ত জীবন পার করতে কিন্তু অসংখ্য মানুষ সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছে এবং কাল থেকে কিন্তু কর্মব্যস্ত জীবন শুরু হবে। তো সেই লক্ষ্যে কিন্তু এই যে দীর্ঘ 10 দিনের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরেছেন, তারা কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা মানুষের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি এবং তারা নির্বিঘ্নে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসলেও তারা কিন্তু এই লঞ্চ টার্মিনাল থেকে যখন সড়ক পথে যাচ্ছেন তখন কিন্তু তারা ভোগান্তিতে পড়েছেন। এবং আমরা যেটা জানতে পেরেছিলাম যে তাঁতিবাজার থেকে যানজট শুরু হয়ে সেটা কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত এসে পৌঁছেছে। তো এই নৌপথের যাত্রা নির্বিঘ্ন হলেও সড়ক পথে যখন তারা যাচ্ছিলেন তাদের গন্তব্যে তখন কিন্তু তারা নানা রকম ভোগান্তিতে পড়েন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তাঁতিবাজারে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে এক পাশে দীর্ঘ যানজট এবং আরেক পাশে কিন্তু মানুষ ব্যাগ থেকে দেওয়া উপহার এবং কেউ কি পোষা প্রাণী এগুলো নিয়ে কিন্তু তারা কাঁধে করে হাতে ঝুলিয়ে কিন্তু তারা ফিরছেন গন্তব্যে। এবং অনেকে বলছেন যে অতিরিক্ত দামও কিন্তু কেউ কেউ হাঁকাচ্ছেন যখন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। এবং আমরা লঞ্চ টার্মিনালে যেটা দেখতে পেরেছি, ভোর থেকে কিন্তু ভোলা, বরিশাল, চাঁদপুর থেকে অসংখ্য লঞ্চ কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ভিড়েছে। এবং শেষ দিন, ছুটির শেষ দিন হওয়ায় এই সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু আজকে উপচে পড়া ভিড় দেখা গেছে। এবং আগামীকাল থেকে কিন্তু সবাই যার যার কর্মব্যস্ত জীবন কিন্তু শুরু করবেন। এবং সেই জায়গা থেকে কিন্তু এখানে সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা যে কর্তৃপক্ষ আছেন বিআইডব্লিউটি, তারা কিন্তু বলছেন যে যারা যারা করোনা প্রকোপের যে প্রাদুর্ভাব ঘটেছে সেইটা কিন্তু মোকাবেলায় তারা কিন্তু স্বাস্থ্যবিধি পরিচালনা করার জন্য কিন্তু বলছেন। এবং মাইকে কিন্তু তারা বারবার ঘোষণা করছেন যে করোনা প্রাদুর্ভাবের জন্য আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। এবং আমরা আরও যেটা দেখতে পেরেছিলাম যে এখানে যেই লঞ্চগুলো ভিড়েছে এই লঞ্চগুলোতে কিন্তু এখনও কিন্তু অনেক যাত্রী এখনও রয়ে গেছে এবং তারা কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য লঞ্চ থেকে নামছেন। এবং এই যে নির্বিঘ্নে নৌযাত্রাটা যখন মানুষজন তাদের বাড়ি থেকে ফিরে এসে এই লঞ্চ টার্মিনালে এসেছেন এবং এখানে আসার পর যখন ভোগান্তিতে পড়ছেন তখন কিন্তু মানুষ তারা বিরূপ প্রতিক্রিয়া আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে এই দীর্ঘ যানজটের কারণে তারা কিন্তু এই যে বড় বড় লাগেজ ব্যাগ নিয়ে তারা হেঁটে হেঁটে প্রায় 2-3 কিলো রাস্তা কিন্তু তারা যাচ্ছেন। এবং এই সুবিধাটা কিন্তু নিচ্ছেন যে কিছু সিএনজি সহ কিছু যানবাহন এবং রিক্সা চালকরা কিন্তু অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন বলেও তারা আমাদেরকে অভিযোগ করেছেন। এবং এই দীর্ঘ এই যানজটের কারণে কিন্তু ভোগান্তিতে পড়েছেন এই সাধারণ মানুষ। এবং এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এই দীর্ঘ যানজটের কারণে যে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন সেইটি আসলে কতক্ষণ নাগাদ এই যানজট শেষ হবে সেটি এখন দেখার বিষয়। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। একে একে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সদরঘাটে। এদিকে ঈদ আনন্দ সঙ্গী করে এবার রাজধানীতে ফিরেছেন কর্মজীবীরা। কর্মস্থলে ফেরার তাড়নায় ঢাকামুখী যাত্রীদের ভিড় এখন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে। শনিবারের চাপ এড়াতে একদিন আগেই ফিরেছেন অনেকেই। যাত্রীদের চোখে মুখে ক্লান্তি থাকলেও ঈদ আনন্দে তা ছাপিয়ে গেছে। নৌ ও রেলপথে স্বস্তির যাত্রা হলেও রাজধানীতে ফিরতে কোথাও কোথাও খানিকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়ক পথে। ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে ফেরা রাজধানীতে। শুক্রবার ভোর থেকেই একের পর এক যাত্রী বোঝাই লঞ্চ ভিড়ে সদরঘাট টার্মিনালে। আলহামদুলিল্লাহ ভালোভাবে গেছি, ভালোভাবে আসছি, ঘুরছি, খাইছি, ফিরছি। আত্মীয় স্বজন বাড়ি গেছি, ভাই বাড়ি গেছি, মায়া গেছে, জামাইরা গেছে, ব্যাগরে লই আইছি। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অনেকটা একই চিত্র। গত কয়েকদিনের তুলনায় কয়েকগুণ যাত্রী প্রায় সব ট্রেনে। ফিরতি যাত্রায় বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়েছে বলে অভিযোগ যাত্রীদের। যাত্রী চাপ ছিল, তারপরও ভালোই। ট্রেন লেট ছিল, আধা ঘন্টা 30 মিনিটের মতো লেট ছিল। খুবই মজা করছি, আনন্দ করছি। নৌ ও রেলপথে স্বস্তির যাত্রা হলেও রাজধানীতে ফিরতে কোথাও কোথাও খানিকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়ক পথে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন অনেকে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটির শেষ দিনে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মানিকগঞ্জের
পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছে তার কাছে। ইউসুফ, এই যে মৃদু মৃদু বাতাসের সকালের যে কর্মস্থলে ফেরা মানুষের যে যাত্রা বা ভ্রমণটা কিন্তু একদমটা আরামদায়ক হচ্ছে। যদিও তাপদাহ চলছে দেশে, সেই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তের যে যাত্রাটা আমরা বেশ যাত্রী কিন্তু দেখেছি যে লঞ্চটি বা ফেরি এখানে এসেছে পাটুরিয়া ঘাট এলাকাতে। বেশ যাত্রী আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই, একদম ভোর থেকে। আবার বেলা বাড়ার সাথে সাথে এই যাত্রীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তবে এখন যারা কর্মমুখী হচ্ছেন তাদের ভ্রমণটা খুবই, বারবারই বলছি, খুবই আরামদায়ক হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে প্রতিদিনই কিন্তু তাপদাহ বৃদ্ধি পায়। গতকালকে বিকাল বা দুপুরে আমরা দেখেছি গরমের হাঁসফাঁস অবস্থায় নারী এবং শিশু সহ যাত্রীরা কিন্তু পার হয়েছে। এই অবস্থা এখনটা নাই। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছেন তাপদাহ এবং ভিড়ভাড়টা এড়াতে সকালে ভ্রমণটা করছেন তারা। দীর্ঘ সময়তে ঈদের খুশি স্বজনদের সাথে ভাগাভাগি শেষে শেষ ছুটির দিনে কর্মস্থলে তারা যাচ্ছেন। এতে তাদের মনে একটু আনন্দের ছোঁয়া রয়েছে। আমরা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছেন ঈদের আজ শেষ ছুটির দিনে এই নৌরুটে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ রাখা হয়েছে স্পিড বোটও। যাত্রী এবং পারাপার নির্বিঘ্ন করার জন্য বিআইডব্লিউটিসি সমস্ত কর্মকর্তা কর্মচারীদের বাতিল করা হয়েছে ছুটি। আমরা নৌপুলিশের সাথে কথা বলেছি। নৌপুলিশ বলছেন ঈদের আগ থেকে আজ পর্যন্ত নৌরুটে সকল প্রকার অনিয়ম রোধে টহল জোরদার রয়েছে। নৌরুটে বাল্ক হেড চলাচল বন্ধ রাখা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করা নৌযানকে আসলে মামলা তারা দিচ্ছেন। এছাড়াও কিন্তু এই নৌরুটটিতে আমরা দেখছি যে ফেরিটা আসছে, এই মুহূর্তে কিন্তু ছোট্ট একটা ফেরি আসছে, সেখানে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে এই নৌরুটে পাটুরিয়া ঘাট এসে নোঙ্গর করবে কিছুক্ষণের মধ্যে। পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে মোট 33টি লঞ্চ এবং 22টি ফেরি এবং সেই সাথে কিন্তু 61টি স্পিড বোট কাজিরহাট এবং আরিচাতে চলাচল করছে। এই ছিল এই সকালে আমার কাছে কর্মস্থলে ফেরা মানুষের সর্বশেষ তথ্য। এদিকে ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে পার্বত্য জেলা বান্দরবানে। দীর্ঘদিন পর চিরচেনা রূপে ফিরেছে জেলার সব দর্শনীয় স্থান। হোটেল, মোটেল, রিসোর্টগুলো পূর্ণ। এদিকে পর্যটকদের নিরাপত্তা সতর্ক টুরিস্ট পুলিশ। সোহেল কান্তিনাথের ছবিতে NS জাকিরের রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে পাহাড়ের চূড়ায় পর্যটকদের ভিড়। অনেকে আবার চাঁদের গাড়িতে করে ছুটছেন বিভিন্ন পর্যটন স্পটে। ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে পার্বত্য জেলা বান্দরবানে। দীর্ঘদিন পর চেনারূপে ফিরেছে জেলার সব দর্শনীয় স্থান। হোটেল, মোটেল, রিসোর্টগুলো পূর্ণ। রোমা ও থানচির নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় ভিড় আরো বেড়েছে। অবকাশ যাপনে প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ দর্শনার্থীরা। পাহাড়ি কন্যা, এর জন্য অবশ্যই ভালো লাগছে বান্দরবনে এসে, এবং পাহাড় দেখে তো আরো অভিভূত হয়ে গিয়েছি। আমার এখানে অনেক ভালো লাগছে। মেঘ দেখেছি, পাহাড় দেখেছি। সুন্দর গাছগাছালি এবং এত সুন্দর ডেকোরেশন, মানে সত্যিই মনোমুগ্ধকর। অন্য কোথাও যায় সেখানে না যে আগে বান্দরবন আসা উচিত, কারণ বান্দরবনে অনেক অনেক জায়গা আছে দেখার মতো। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সতর্ক টুরিস্ট পুলিশ। 2 শিফটে আমরা ডিউটি বন্টন করেছি, পাশাপাশি সিভিল পোশাকেও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দূরবর্তী যে পর্যটক স্পটগুলো আছে জেলা পুলিশের সাথে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। পর্যটন ব্যবসায়ীদের তথ্য মতে এবার ঈদের ছুটিতে বান্দরবানে 50,000-এর বেশি পর্যটকের সমাগম হয়েছে। NS জাকির, সময় সংবাদ, বান্দরবান। ঈদের ছুটির শেষ দিকে তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। বালিয়াড়ি, নোনাজলে পর্যটকরা মেতেছেন আনন্দে। তাদের নিরাপত্তায় তৎপর লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। এছাড়া পর্যটকদের ঢল নেমেছে রাঙামাটিতেও। ভ্রমণ পিপাসুরা উপভোগ করছেন ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, সুবলং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থান। এদিকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জলকেলিতে মেতেছেন পর্যটকরা।
কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট। পর্যটকের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই সৈকতে। বালিয়াড়ি কিংবা নোনাজল, তীব্র গরমেও সবখানে হই হুল্লোড়ে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। একই চিত্র লাবণী পয়েন্ট, কলাতলি বিচেও। ঈদের লম্বা ছুটি শেষ হচ্ছে শনিবার, তাই সবচেয়ে বেশি পর্যটকের আগমন হয়েছে শুক্রবার। খুবই ভালো লাগছে আর কি, সমুদ্র দেখে খুবই আনন্দিত ফিল হচ্ছে। ঈদের ছুটিতে আমরা এখানে আসলাম, আমরা অনেক আনন্দ করতেছি। কক্সবাজার আসছি অনেকদিন পর, খুব ভালো লাগতেছে। গত 7 দিনে সৈকত ভ্রমণ করেছেন 8 লাখের বেশি পর্যটক। তাদের নিরাপত্তায় তৎপর জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড সংস্থা। নিরাপত্তা দেওয়ার জন্য আমরা 3 স্তরে কাজ করে যাচ্ছি। আর আমাদের 3 বিচে 3টে ওয়াচ টাওয়ার রয়েছে। আমরা ওয়াচ টাওয়ারে বসে আমরা অবজারভেশন করি। পর্যটকের ঢল নেমেছে হ্রদ, পাহাড় আর মেঘের মিতালিতে ঘেরা রাঙামাটিতে। ভ্রমণ পিপাসুরা উপভোগ করছেন ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, শুভলং ঝর্ণা, সাজেক ভ্যালি সহ বিভিন্ন দর্শনীয় স্থান। এবার ঈদের ছুটিতে জেলায় 150 কোটি টাকার ব্যবসা হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা। প্রত্যাশার চেয়ে অনেক বেশি পর্যটক আমাদের এখানে এসেছে। এই 10টা দিন কিন্তু রাঙামাটি জেলার কোনো একটি রিসোর্ট, কোনো একটা বোট, কোনো খালি নেই। নিয়ার অ্যাবাউট আপনার 120 থেকে 150 কোটি টাকার একটা লেনদেন হয়েছে। এদিকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরেও পর্যটকের ভিড় বেড়েছে। তাহিরপুরের গোল্লাবাড়ি, ওয়াচ টাওয়ার এলাকার হিজল করচ বাগানে নৌকা নিয়ে ঘুরছেন পর্যটকরা, মেতেছেন জলকেলিতে। শামিমা শাম্মী, সময় সংবাদ। এলাকায় সরকার স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। শুক্রবার সকালে সিলেটের গোপালগঞ্জের কৈলাস টিলা যান জ্বালানি উপদেষ্টা। এ সময় 7 ও 2 নম্বর গ্যাস কূপ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের উপদেষ্টা জানান, 2টি কূপ থেকে 16 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আমাদের প্রত্যেক বছর প্রায় 200 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমে, কিন্তু সেই তুলনায় আমরা যেটা নতুন যেটা অ্যাড করতে পারতেছি, তো সেইটা কত বড় জোর 60-70 এরকম। আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে আমি ঢাকাতেও আবাসিক গ্যাস বন্ধ করে দিই, কারণ শিল্প কারখানা যেখানে গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ উৎপাদনের জন্য যেখানে গ্যাসের ঘাটতি, সেখানে বাসা বাড়িতে তো এটা একটা অপচয়। ব্রয়লার ও কালার বার্ডের বাচ্চা বিক্রি করে গেল এপ্রিল মে 2 মাসে 367 কোটি থেকে 480 কোটি টাকা লোকসান গুনেছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এমন দাবি করে প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবি। লোকসানি হিসেবে কমাতে বাচ্চা উৎপাদন কৌশলপত্র বাস্তবায়নের পাশাপাশি পোল্ট্রি বোর্ড গঠনের তাগিদ দিচ্ছে সংগঠনটি। বিশেষজ্ঞরা বলছেন, খামার নিবন্ধনের সঠিক তথ্য ও খামারিরা প্রশিক্ষিত না হলে স্থিতিশীলতা ফিরবে না পোল্ট্রি শিল্পে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। কি করতেছি 250 থেকে 260, ব্রয়লার মুরগি 160, এরকম যদি দাম থাকে তাহলে আমাদের জন্য ভালো হবে। বাজারে মুরগির দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা, অথচ লোকসানের চাপে দমবন্ধ অবস্থার কথা জানাচ্ছেন খামারিরা। ব্যাপক হারে লস হচ্ছে, আমরা খামারিরা মাটির সঙ্গে মিশে যাচ্ছি। গত 2 টিপ তুললাম, প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা আমার মুরগি লস হয়ে গেছে। শুধু কি মুরগিরই দাম কমেছে বাচ্চার চাহিদা ও দামও। সম্প্রতি প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো চিঠিতে এমনটাই দাবি করেছে মুরগির বাচ্চা উৎপাদনকারীদের শীর্ষ সংগঠন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবি। সংগঠনটির তথ্য, 46 টাকা উৎপাদন খরচের ব্রয়লারের একদিন বয়সী বাচ্চা ডিওসি গেল এপ্রিলে 30 থেকে 40 আর মেতে বিক্রি হয়েছে 8 থেকে 10 টাকায়। সেই হিসাবে সপ্তাহে 1,92 লাখ বাচ্চার বিপরীতে ওই 2 মাসে লোকসান হয়েছে 323 কোটি থেকে 415 কোটি টাকা। একইভাবে প্রায় 43 টাকা উৎপাদন খরচের কালার বার্ডের ডিওসি গেল এপ্রিলে 25 থেকে 35 টাকা আর মেতে বিক্রি হয়েছে 15 থেকে 20 টাকায়। এতে সপ্তাহে 36 লাখ বাচ্চার বিপরীতে ওই 2 মাসে লোকসান হয়েছে 44 কোটি থেকে 65 কোটি টাকা। অর্থাৎ দাম পড়ে যাওয়ায় ব্রয়লার ও কালার বার্ডের বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো গেল এপ্রিল মে মাসে লোকসান গুনেছে 367 কোটি থেকে 480 কোটি টাকা। সিন্ডিকেট করে যদি বাচ্চার দাম বাড়ানো যেত তাহলে এই যে শত শত কোটি টাকা লস করতো না।
সিন্ডিকেটেরই চেষ্টা করত। বিএবি বলছে লোকসানের ঝুঁকি কমাতে দরকার বাচ্চা উৎপাদন কৌশলপত্রের বাস্তবায়ন ও সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ। ব্রয়লার বাচ্চা উৎপাদনের কৌশলপত্রটা বাস্তবায়ন হওয়া দরকার, এবং যেটা আমরা পোল্ট্রি বোর্ডের কথা বলছি বহুদিন থেকে, পোল্ট্রি বোর্ড বলেন বা ডিএলএস সহ আমরা যদি যৌথভাবে এই সিদ্ধান্তটা নিয়ে কাজটা করতে পারি, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিতেও লসের পরিমাণ এইভাবে হবে না, আবার কখনো কখনো এরকম গ্যাপের কারণে আর পণ্যের দামটা এত বেড়ে যাবে না। এই অবস্থায় চাহিদা যোগানের সঠিক হিসাব রেখে বাজারে দাম নিয়ন্ত্রণে খামার নিবন্ধনের পাশাপাশি প্রশিক্ষণ ছাড়া খামারিদের কাছে বাচ্চা বিক্রি না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোন সময় কি রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী সাপ্লাই যদি দেই, আমরাও কিন্তু লসের সম্মুখীন হব না। ডিএলএস এর উচিত তাদেরকে ট্রেন করা, এবং যাদের ট্রেনিং নাই এবং খামারের রেজিস্ট্রেশন নাই তাদেরকে বাচ্চা না দেয়া। প্রোটিনের এই সহজলভ্য উৎসকে ক্রেতা বিক্রেতা সকলের জন্য লাভজনক করতে সরকারকে দূরদর্শী কৌশল নেয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুর মৌলভীবাজার ও পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ৩৫ জনকে পুশহীন করেছে বিএসএফ। শুক্রবার ভোরে দিনাজপুরের বিরামপুরের অচিন্তপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশহীন করা হয়। তাদের ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় বিজেপির, পরে তাদের আটক করে নেওয়া হয় ক্যাম্পে। আটককৃতদের দাবি তারা নড়াইলের কালিয়া থানার বাসিন্দা। অন্যদিকে পঞ্চগড় সদরের গোলাবাড়ি সীমান্ত দিয়ে জোর করে ৭ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। এর মধ্যে ৩ জন নারী, ২ জন পুরুষ ও ২ জন শিশু। এছাড়া মৌলভীবাজারের বড় লেখার নতুন পাল্লার থল সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশহীন করেছে বিএসএফ। সাধারণ পরিষদে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় গাজায় তৎকালীন যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা নিশ্চিতের প্রস্তাব গৃহীত হয়েছে। এই প্রস্তাবের তীব্র সমালোচনা জানিয়েছেন জাতিসংঘের ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন। এদিকে জাতিসংঘের দাবি, গাজাকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেয়ায় ত্রাণ সরবরাহ আরও কঠিন হয়ে পড়েছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে বৃহস্পতিবার গৃহীত হয় স্পেনের প্রণীত এই প্রস্তাব। এতে ১৪৯টি দেশ পক্ষে ভোট দেয়, বিপক্ষে ১২টি এবং ১৯টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। প্রস্তাবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। পাশাপাশি বলা হয় হামাসের কাছে থাকা সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং অবরুদ্ধ অঞ্চলে দ্রুত খাদ্য ও ওষুধ প্রবেশে বাধা তুলে নিতে হবে। ভোটের পর জাতিসংঘে ইসরায়েলি স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন ক্ষোভ প্রকাশ করে বলেন, এই প্রস্তাব যুদ্ধ থামাবে না, বরং সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে। তিনি অভিযোগ করেন, প্রস্তাবে হামাসের ৭ অক্টোবরের হামলার তথ্য না থাকায় এটি পক্ষপাতদুষ্ট এবং নৈতিকভাবে ব্যর্থ। অন্যদিকে জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মনসুর বলেন, এই প্রস্তাব মানবতার পক্ষে একটি স্পষ্ট বার্তা। তিনি বিশ্ব সম্প্রদায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ ও জনগণ যেভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে তা নজিরবিহীন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েল হামাস যুদ্ধের ২০ মাসে গাজায় প্রাণ হারিয়েছেন ৫৫,০০০-এর বেশি মানুষ, আহত ১,২৭,০০০। সর্বশেষ বুধবার ২০ জনেরও বেশি নিহত হন সহায়তা কেন্দ্রের পথে যাওয়ার সময়। এরই মধ্যে গাজা ভূখণ্ড ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাতিসংঘ জানায়, যুদ্ধের কারণে গাজায় প্রবেশের শেষ ইন্টারনেট কেবলটিও নষ্ট হয়ে গেছে। এতে জরুরি সেবা ও মানবিক তৎপরতা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাশিয়ার সঙ্গে সমঝোতার অংশ হিসেবে ইউক্রেনকে ফিরিয়ে দেওয়া হয়েছে ১২০০ সেনার মরদেহ। তবে রুশ হামলা আরও প্রকট হয়েছে সুমি অঞ্চলে। সীমান্তবর্তী শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে পুতিন বাহিনী। একই সময় G7 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পূর্ব সীমান্তবর্তী সুমি শহর আবারও রুশ হামলার কেন্দ্রবিন্দুতে। শহরের ঠিক ২৫ কিলোমিটার দূরে রুশ বাহিনী প্রবেশ করায় এতে আতঙ্কে সময় কাটাচ্ছেন বাসিন্দারা। অনেকেই বাধ্য হচ্ছেন ঘর বাড়ি ছাড়তে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, একদিনেই তারা ২৬০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। পাল্টা হামলায় ইউক্রেন ধ্বংস করেছে মস্কোর কাছে অবস্থিত একটি ইলেকট্রনিক্স কারখানা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, রাশিয়া দ্রুত আলাদা ড্রোন ইউনিট গঠন করবে, যা হতে যাচ্ছে যুদ্ধের নতুন অধ্যায়।
অবশ্য যুদ্ধবিরতি দেখা না মিললেও সমঝোতার অংশ হিসেবে 1200 ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানায় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBU। রাশিয়ার সঙ্গে বন্দী ও মৃতদেহ বিনিময়ের অংশ হিসেবে এই প্রতীকী বিনিময় সম্পন্ন হয়। একই দিন প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় রেড ক্রস লোগো সংবলিত সাদা কাপড়ে ঢেকে মরদেহ পরিবহন করা হচ্ছে। এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা করছেন G7 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও ইউক্রেন পুনর্গঠনে পশ্চিমা প্রতিশ্রুতি আদায়ের সুযোগ পাবেন। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী কিয়েভ সফরে জানান ইউক্রেনকে 7 বিলিয়ন ইউরো সহায়তা এর মধ্যে দেওয়া হয়েছে, আরও প্রায় 2 বিলিয়ন অনুমোদনের অপেক্ষায়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটির কারণেই বিধ্বস্ত হয়েছে বোয়িং 787-8 ড্রিম লাইনার। বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হওয়ার পর শুরু হওয়া তদন্তে উঠে আসে এমন তথ্য। সাবেক পাইলটরা বলছেন আহমেদাবাদের মেডিকেল কলেজে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি ঠিকমতো উঠতেই পারেনি। উড্ডয়নের পরও নেমে আসেনি চাকার খাঁচা, যা বড় ধরনের যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত দেয়। তাদের দাবি রক্ষণাবেক্ষণের অভাবেই দেখা দিয়েছে এই ভয়ানক বিপর্যয়। পাখির সঙ্গে সংঘর্ষ নাকি যান্ত্রিক ত্রুটির কারণেই প্রাণ গেল বোয়িং 787-8 ড্রিমলাইনারের 241 জন যাত্রীর, তা জানতে দুর্ঘটনার পরদিন থেকে তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া ও ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। খুঁটিয়ে পরীক্ষা করছে বিমানের ইঞ্জিন, ফ্ল্যাপ ও ল্যান্ডিং গিয়ারের কার্যকারিতা। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পাখির সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা বাতিল করা হয়েছে। সাবেক পাইলটদের মতে এই দুর্ঘটনার পেছনে মূল কারণ যান্ত্রিক ত্রুটি। তাদের পর্যালোচনা বলছে বোয়িং 787-8 ড্রিমলাইনারটি উড্ডয়নের পরও ল্যান্ডিং গিয়ার ভেতরে নেয়নি, যা স্বাভাবিকভাবে 50 ফুট উচ্চতায় ভেতরে চলে যাওয়ার কথা, যার কারণে এই ভয়ঙ্কর বিপর্যয় ঘটেছে বলে দাবি বিশেষজ্ঞদের। যদি ল্যান্ডিং গিয়ার উপরে না ওঠে তাহলে বুঝতে হবে বড় ধরনের যান্ত্রিক সমস্যা হয়েছে। পাইলটদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এটাই, চাকা না ওঠা। অনেকেই প্রশ্ন তুলছেন যে অভিজ্ঞ পাইলট ককপিটে থাকার পরেও এই দুর্ঘটনা কি করে ঘটল। এ প্রশ্নের উত্তরে সংশ্লিষ্টরা বলছেন মানব ঘটিত কোনো ভুল এখানে হয়নি, পাইলটের দক্ষতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। तो संभावना लगती है कि इसमें हो सकता है कि तकनीकी खराबी हो, इलेक्ट्रिक फेलियर हो गया हो। বিমান চালনা বিশেষজ্ঞ অজয় রামকৃষ্ণনের মতে উড্ডয়নের পর দুই ইঞ্জিনের শক্তি রহস্যজনকভাবে হ্রাস পায়, যা প্লেনটিকে আকাশে টিকিয়ে রাখতে ব্যর্থ হয়। এখন প্রশ্ন উঠছে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা প্রোটোকল নিয়ে। দুর্ঘটনার পরপরই পুরো বোয়িং 787-8/9 সিরিজের বিমানে নতুন করে পরীক্ষা শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর। 15 জুন রাত থেকে প্রতিটি উড্ডয়নের আগে টেক অফ প্যারামিটার যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। বোয়িং ও এয়ার ইন্ডিয়ার যৌথ দায়িত্বে চলছে সার্বিক তদন্ত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ক্ষতিপূরণ দিয়ে দুটি প্রাণঘাতী দুর্ঘটনার বিচার এড়ানোর কয়েক সপ্তাহের মধ্যে আবারও ভয়াবহ দুর্ঘটনায় বোয়িং। এবার বিধ্বস্ত হলো তাদের নিরাপদ বলে পরিচিত 787 ড্রিমলাইনার। 2018 ও 2019 সালে বোয়িংয়ের 737 ম্যাক্স মডেলের দুটি দুর্ঘটনায় শত শত মানুষ নিহত হলে সে দায় মেটাতে যুক্তরাষ্ট্রে প্রায় $101 কোটি ক্ষতিপূরণে রাজি হয় কোম্পানিটি। ভারতের মতো উদীয়মান বাজারে এই দুর্ঘটনা শুধু স্থানীয় নয়, বৈশ্বিক আস্থাকেও নাড়িয়ে দিতে পারে বলে মত বিশ্লেষকদের। ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে সেটি ছিল বোয়িংয়ের 787 ড্রিমলাইনার, যা 2011 সাল থেকে ব্যবহার হচ্ছে। ফ্লাইট রাডার অনুযায়ী উড়োজাহাজটি উড্ডয়নের মাত্র 625 ফুট উচ্চতায় গিয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 300 জন। মডেলটির এটি প্রথম বড় দুর্ঘটনা হলেও সময়টা বোয়িংয়ের জন্য অত্যন্ত স্পর্শকাতর, কেননা মাত্র কয়েক সপ্তাহ আগেই তারা দুটি প্রাণঘাতী দুর্ঘটনার দায় থেকে রেহাই পেয়ে মিটিয়েছে মোটা অঙ্কের ক্ষতিপূরণ। দুর্ঘটনায় পড়া 787 মডেলটি ছিল বিশ্বজুড়ে পরিচিত নির্ভরযোগ্য উড়োজাহাজ। কম জ্বালানি খরচ ও শব্দ দূষণহীন হওয়ায় দেশে দেশে এয়ারলাইনের কাছে জনপ্রিয়। কিন্তু এতদিন নিরাপদ ধরা হলেও এ মডেলের বিমান নিয়ে বিভিন্ন সময় ইঞ্জিনজনিত সমস্যা এবং কাঠামোগত দুর্বলতার অভিযোগ রয়েছে। এমনকি মাঝ আকাশে আকস্মিক উচ্চতা হ্রাস এবং ভেতর থেকে পাওয়া সতর্কবার্তা নিয়েও তদন্তে পড়তে হয়েছে বোয়িংকে।
এর আগে 2018 ও 2019 সালে বোয়িংয়ের 737 ম্যাক্স মডেলের দুটি দুর্ঘটনায় নিহত হন শত শত মানুষ। সেই দায় মেটাতে গত মাসে যুক্তরাষ্ট্রে তারা প্রায় $101 কোটি ক্ষতিপূরণে রাজি হয়, যা অনেকের মতে ন্যায় বিচারের বিকল্প নয়। এই চুক্তির রেশ কাটতে না কাটতেই আবারও প্রাণঘাতী দুর্ঘটনায় পড়ল বোয়িং। এয়ার ইন্ডিয়া 2012 সাল থেকে বোয়িং 787 ব্যবহার করছে এবং বর্তমানে তাদের বহরে রয়েছে 30টির বেশি ড্রিমলাইনার। আন্তর্জাতিক উড়োজাহাজ শিল্পে বড় ব্র্যান্ড হলেও একের পর এক দুর্ঘটনা এবং নিরাপত্তা নিয়ে বিতর্ক বোয়িংয়ের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। বিশ্লেষকদের মতে ভারতের মতো উদীয়মান বাজারে এই দুর্ঘটনা শুধু স্থানীয় নয়, বৈশ্বিক আস্থাকেও নড়িয়ে দিতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। 53টি দেশের পণ্য আমদানিতে শুল্ক তুলে দিতে প্রস্তুত চীন। গেল বুধবার চীন আফ্রিকা সহযোগিতা বিষয়ক এক বৈঠকে ঘোষণা দেয় বেইজিং, তবে কার্যকরের তারিখ এখনও জানায়নি দেশটি। আফ্রিকার দেশগুলোর মাথার ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের আশঙ্কা খাড়ার মতো ঝুলছে। এমন অবস্থায় মহাদেশটির 53টি দেশের পণ্য আমদানির ওপর থেকে বিদ্যমান শুল্ক প্রত্যাহারের জন্য প্রস্তুত চীন। চীন আফ্রিকার সহযোগিতা বিষয়ক এক বৈঠকে এমন ঘোষণা দেয় বেইজিং, তবে কবে কার্যকর করা হবে এই নিয়ম সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানায়নি দেশটি। 15 বছর ধরে আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। 2023 সালে বেইজিংয়ে মহাদেশটির রপ্তানি ছিল প্রায় $1,700 কোটি। গত বছর স্বল্পোন্নত দেশ হিসেবে আফ্রিকার 33টি দেশের পণ্যের ওপর থেকে শুল্ক মওকুফ করে চীন। এই ঘোষণা সেই উদ্যোগেরই সম্প্রসারণ বলে জানিয়েছে দেশটি। শুধু এসওয়াতিনি এই শুল্কমুক্ত সুবিধার বাইরে থাকবে, কারণ দেশটি তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, যা চীনের এক চীন নীতির পরিপন্থী। বেইজিং মহাদেশটি থেকে বর্তমানে প্রচুর কাঁচামাল আমদানি করে, বিশেষ করে কঙ্গো ও গিনি থেকে। অন্তরা সেন, সময় সংবাদ। এবারের প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার আলোকে আগামী বছর পবিত্র হজকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও সেবামূলক রূপ দিতে রোড ম্যাপ ঘোষণা করেছে সৌদি আরব। হাজিদের যাত্রা যেন আরামদায়ক হয় এ লক্ষ্য সামনে রেখে নেওয়া হয়েছে বেশ কয়েকটি নতুন উদ্যোগ। মক্কা থেকে আরিফুর রহমানের রিপোর্ট। সম্প্রতি মক্কায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রী ও প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হয় 2026 সালের হজের রূপরেখা। বৈঠকে সৌদি হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন হজ মৌসুমে প্রযুক্তির ব্যবহার হবে আরও বিস্তৃত ও আধুনিক। রোডম্যাপে থাকছে স্মার্ট কার্ড, অ্যাপ ভিত্তিক গাইডলাইন, ই ভিসা প্রক্রিয়া, রিয়েল টাইম তথ্য সরবরাহ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নিরাপত্তা ও ভিড় ব্যবস্থা নিয়ন্ত্রণ, যা হাজিদের অভিজ্ঞতাকে করবে আরও নির্ভরযোগ্য ও স্বস্তিদায়ক। 26 সালে বাড়ি ভাড়াকরণ, হাজিদের আবাসন, ট্রান্সপোর্টেশন, ভিসা কার্যক্রম সবগুলো সুন্দরভাবে নিষ্পন্ন হবে। হজের মূল চেতনা ও ধর্মীয় আবেগ অটুট রেখেই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায় সৌদি সরকার। হাজিদের অভিজ্ঞতা যেন মানসম্পন্ন ও নিরাপদ হয়, সেজন্য এই রোডম্যাপ বাস্তবায়ন হচ্ছে। এদিকে এবারের হজে অংশ নেওয়া বাংলাদেশি হাজিরা ব্যবস্থাপনার সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আগামীর হজ ব্যবস্থাপনাও আরো উন্নত হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন। নিঃসন্দেহে 2025-এর হজ ব্যবস্থাপনা খুব দারুণ ছিল। আমরা যেরকম দেখেছি যে বৃদ্ধরাও খুব সহজে বা স্বাচ্ছন্দ্যে হজ সম্পন্ন করতে পেরেছে। আগামীতে আশা করি আরো ভালো হজ ব্যবস্থাপনা উপহার দিতে পারবে। হাজিদের বাসস্থান, খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা অত্যন্ত খেয়াল করতেছি। সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 12 নভেম্বরের মধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষরিত হবে। 2026 সালের 18 এপ্রিল থেকে শুরু হবে হজের প্রথম ফ্লাইট। প্রযুক্তির যথাযথ ব্যবহারে হজের অভিজ্ঞতা যেভাবে বদলে যাচ্ছে তা শুধু মুসলিম বিশ্বেই নয়, সারা বিশ্বের নজর কেড়েছে। 2026 সালের হজ ব্যবস্থাপনা তা আরো এক ধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের নতুন লক্ষ্য অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। আগামী এক বছরে এই সংস্করণে শক্তিশালী দল গড়ায় থাকবে মূল ফোকাস। ফলাফল পেতে টপ অর্ডারের কাছে রান চাইলেন মিরাজ। কথা হয়েছে সদ্য সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে। পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস সাবেক ক্যাপ্টেনের। তবে সে প্রক্রিয়ায় অধিনায়কত্বের রদবদল হয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন।
উদ্ভট উটের পিঠে দেশের ক্রিকেট, চাইলেই নেওয়া যায় যে কোনো সিদ্ধান্ত, মানতে হয় না ঠিকঠাক নিয়ম নীতিও। একদিন আগেও নাজমুল হোসেন শান্ত জানেন না তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে ওয়ানডে অধিনায়কত্ব, এমনকি বোর্ড প্রয়োজনও মনে করেনি তার সঙ্গে কথা বলার। এখনো জানায়নি, জানাবে ইনশাল্লাহ। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানই এখন সর্বে সর্বা। অনলাইনে নামকাও আসতে মিটিং ডেকে পাল্টে দিয়েছেন ওয়ানডে অধিনায়ক। জানিয়ে উঠেছে নানা প্রশ্ন, যদিও এসব সম্পর্কে খুব একটা অবগত নন নয়া ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। আমি এটা আসলে জানি না যে তারা কিভাবে করেছে, যেভাবে ডিসিশন নিয়েছে। ও তো লাস্ট অনেকদিন ধরে ক্যাপ্টেন ছিল, যখন ওডিআই এবং টি20 ছিল ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল। বাট ওকে তারপরে হয়তো কন্টিনিউ মনে করেন 2-1টা সিরিজ করার জন্য করেছে, বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে, হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে, ওডিআই করেছে কিনা আমি ওই রকম ভাবে করতে পারবো না। তবে দলের দায়িত্ব নিয়ে আশাবাদী মিরাজ। লম্বা সময় পর এই সংস্করণে মাঠে নামবে বাংলাদেশ, তারপরও সিরিজ জয়ের প্রত্যাশা টাইগার অলরাউন্ডারের। 1 বছরের মধ্যে দলটা শক্তভাবে গড়ার লক্ষ্য তার। যেহেতু একটা বছরে আমাদের ওডিআই অনেকগুলো খেলা আছে, সো আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো। কারণ আপনি দেখেন যে 2জন সিনিয়র ক্রিকেটারও কিন্তু আমাদের ওডিআইতে মনে করেন তারা রিটায়ারমেন্ট করেছে। সো আমার কাছে মনে হয় যে যারা অপরচুনিটি পাবে তাদেরও এই জিনিসগুলো, কারা অপরচুনিটি পাবে, কিভাবে সেট করতে হবে, 1 বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সবকিছু সেট করা যাবে। 9 বছরের ক্যারিয়ারে মিরাজ খেলেছেন মাশরাফি, তামিম, মুশফিক, সাকিব, রিয়াদদের অধিনায়কত্বে। তাদের কাছ থেকে অভিজ্ঞতা হয়েছে বেশ, সেটা এখন কাজে লাগানোর পালা। সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও হয়েছে আলোচনা। অধিনায়কত্ব পরিবর্তনের প্রভাব পড়বে না ড্রেসিং রুমে। আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না, কারণ দিন শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে। মাশরাফির আন্ডারে আমার ডেবু হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ক্যাপ্টেনকে পেয়েছি, সেটা অবশ্যই আমার জন্য একটা ভালো লাগার বিষয়। দায়িত্ব পাওয়ার পর শুভকামনা পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকেও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ভিত্তিক দলেও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার অন্তর্ভুক্ত করার কথা ভাবছে বাফুফে। 3 জন ফুটবলারের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে ফেডারেশন। এদিকে বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলার রবসন রবিনিও এবং জায়াম হাকিমের সঙ্গে আলোচনার খবরটিকে ভিত্তিহীন বলেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। হামজা সমিতরা বদলে দিয়েছে দেশের ফুটবলের চিত্র। বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপিয়ান অঞ্চলের এই ফুটবলারদের অন্তর্ভুক্তিতেই প্রাণবন্ত হয়ে উঠেছে ঝিমিয়ে পড়া ফুটবল পাড়া। মাঠমুখী হচ্ছেন দর্শকরাও। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর ফুটবলারদের ওপর আস্থা হারাচ্ছেন না তারা। জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে আসার সুফল পেতে শুরু করেছে দেশের ফুটবল। এবার একই পথে বয়সভিত্তিক দল নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। আন্ডার 23-কে মাথায় রেখে আমি 3-4 জন প্লেয়ারের সাথে কথা বলা শুরু করলাম। তাদের প্যারেন্টস থেকে অলরেডি আমরা কনসেন্ট পেয়ে গিয়েছি, সো উইল স্টার্ট দ্যাট। বাট এখন জাস্ট শুরু হবে এখন ইনশাআল্লাহ। তারা যদি আসেন এবং তাদের পারফরমেন্স যদি ভালো হয়, কোচ যদি কাউকে ন্যাশনাল জন্য নেয় তো তার ব্যাপার, বাট ন্যাশনাল টিমকে মাথায় রেখে এই মুহূর্তে অ্যাটলিস্ট আমি কারোর সাথে কথা বলছি। এদিকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে মধ্য মাঠে পারদর্শিতা দেখিয়েছে লাল সবুজ বাহিনী। তবে এই ম্যাচে ভালো মানের স্ট্রাইকারের অভাব টের পেয়েছে বাংলাদেশ। তাই এবার নতুন করে স্ট্রাইকারের খোঁজে বাফুফে। এখন আমাদের মিডফিল্ড খুব ভালো, সেদিন আমাদের উইঙ্গাররা কিন্তু খুবই ভালো করেছে। মানে বোথ দ্য উইংস উই ওয়ার ভেরি অ্যাক্টিভ। বাট ইয়েস, পারহ্যাপস ইয়াং টিম থেকে যারা আছে ডেফিনেটলি সেখানে আমরা উই উইল লুক ফর দ্য বেস্ট স্ট্রাইকার্স। বাইরে থেকে যারা আসার চিন্তা ভাবনা করছে সেখানে যদি আমরা কাউকে পটেনশিয়াল দেখি তাদেরকেও আমরা ডাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ব্যবস্থাপনায় সুনাম কুড়িয়েছে বাফুফে। তবে একটি উগ্রবাদী সমর্থক গোষ্ঠীর কর্মকাণ্ডে সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তাই অক্টোবর ম্যাচে বিশৃঙ্খলা এড়াতে আরও সতর্ক থাকবে ফেডারেশন। যারাই যে কোনো ধরনের বিশৃঙ্খলা করবে ডেফিনেটলি উই উইল টেক অ্যাকশন এগেইনস্ট দেম, কোনো সন্দেহ নাই। ল অ্যান্ড অর্ডার যেভাবে পারমিট করে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে যা করে করবো। বাট আমি এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ অক্টোবর মাসে ডেফিনেটলি এই ধরনের কোনো রকম ঘটনা ঘটবে সেটা আমাদের কাম্য নয়। এদিকে বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলার রবসন রবিনিও এবং বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জায়ান হাকিমের লাল সবুজ জার্সি গায়ে চাপানোর গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাফুফে সহসভাপতি। ইটস অ্যান অ্যাবসলিউট ফেক নিউজ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ নিয়ে
আবারও লাল সবুজের জার্সি গায়ে জড়াতে চান ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। পেশির চোটের কারণে গত বছর সেপ্টেম্বরে ভুটান ম্যাচের পর থেকে দলের বাইরে আছেন। দেশের ফুটবলের মাখ বদলের ক্ষণে লাল সবুজের জার্সিতে খেলতে না পারার কষ্ট পোড়ায় 25 বছর বয়সী এই ডিফেন্ডারকে। জাতীয় দলের পাশাপাশি খেলতে পারেননি ঘরোয়া মৌসুমের কিংসের হয়ে। গত বছর ডিসেম্বরে থাইল্যান্ডে পায়ের অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। নিজেকে ফিরে পেতে অপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বিশ্বনাথ। গেল কয়েকদিন দেশের ফুটবল নিয়ে সমর্থকরা মেতে উঠেছিলেন নবজাগরণের উৎসবে। হামজা, সমিত সোম, তপু বর্মনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এ লড়াইয়ে যোগ দেওয়ার কথা ছিল দেশের ফুটবলের রক্ষণের অতন্দ্র প্রহরী বিশ্বনাথ ঘোষেরও। 2018 সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। লাল সবুজের অনেক জয়ের বড় কাণ্ডারি ছিলেন 25 বছর বয়সী বিশ্বনাথ। গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশ দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন ভুটানের বিপক্ষে। এরপরই ক্যারিয়ারে নেমে আসে অন্ধকার। পেশির চোটে পড়ে প্রথম ম্যাচে মাঠে নামতে পারলেও পরের ম্যাচে আর খেলতে পারেননি। 2 ম্যাচের একটিতে বাংলাদেশ জিতলেও অন্যটিতে হেরে যায় লাল সবুজ। জাতীয় দলের মতো ঘরোয়া লিগেও বিশ্বনাথের শূন্যতায় ভুগতে হয়েছে বসুন্ধরা কিংসকে। এএফসি চ্যালেঞ্জ লিগ, জাতীয় দলের হয়ে মালদ্বীপের বিপক্ষে নভেম্বরে 2 ফিফা প্রীতি ম্যাচ সহ মৌসুমের বাকি ম্যাচগুলোতে আর মাঠে নামতে পারেননি বিশ্বনাথ। গত ডিসেম্বরে থাইল্যান্ডে অস্ত্রোপচার হয়েছে তার। দেশের ফুটবলের এই বাকবদলের সঙ্গী হতে না পারা কষ্ট দেয় তাকে। দেশের হয়ে খেলার এটা আসলে সত্যি ভাগ্যের ব্যাপার, গর্বের বিষয়। ইনজুরি হচ্ছে পার্ট অফ লাইফ, এটা প্রত্যেকটা প্লেয়ারেরই আসবে এবং এখান থেকে ওভারকাম করতে হবে। তো আশা করি যদি সুস্থ থাকতাম হয়তো বা মাঠে থাকতাম কিংবা হয়তো ম্যাচ খেলতাম। তো এটা আসলে খারাপ লাগে এখন মাঠের বাইরে থেকে খেলা দেখি। পুনর্বাসন প্রক্রিয়ায় প্রতিদিনই নিজেকে ফিরে পেতে লড়াই করে যাচ্ছেন বিশ্বনাথ। স্বপ্ন দেখেন নতুন মৌসুমে ঘরোয়া লিগে খেলার পাশাপাশি অক্টোবরেই জাতীয় দলে ফেরার। আমি অলরেডি রিহাব শুরু করছি। এখন যত তাড়াতাড়ি সম্ভব ভগবানের আশীর্বাদে সবকিছু যদি ঠিকঠাক থাকে খুবই তাড়াতাড়ি মাঠে ফেরার আশা করছি। আমার ফিজিও যে আছে আবু সুফিয়ান, আমি তার কথা অনুযায়ী গাইডলাইন অনুযায়ী সবকিছু করছি। টাঙ্গাইলে বেড়ে ওঠা বিশ্বনাথ জাতীয় দলের হয়ে খেলেছেন 42টি ম্যাচ। ক্লাব ফুটবলে ভিক্টোরিয়ার হয়ে শুরু। বসুন্ধরায় যোগ দেওয়ার আগে খেলেছেন মোহামেডান ও শেখ রাসেলে। পারভিন আক্তার, সময় সংবাদ। ঠিক মানুষের অংশগ্রহণে হয়ে গেল সামার রান ম্যারাথন প্রতিযোগিতা। শুক্রবার ভোর 5:30 থেকে মুক্তারপুর পেট্রোল পাম্প থেকে ম্যারাথন শুরু হয়ে চলে কাশীপুর দেওয়ান বাজার পর্যন্ত। এরপর জেলা সদরের চাম্পাতলা সড়ক হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় প্রায় 7.5 কিলোমিটার সড়ক জুড়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। তরুণ প্রজন্মকে মোবাইল ও প্রযুক্তির প্রতি মাত্রার অতিরিক্ত আসক্তি থেকে সরিয়ে মাছ ও প্রকৃতির কাছে নিয়ে আসায় এই ধরনের উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই জাতীয় নির্বাচন। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের একান্ত বৈঠক শেষে যৌথ ঘোষণা। শীঘ্রই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে ইসি। ট্রাম্পকে ঠেকাতে শতাধিক মার্কিন পণ্যের শুল্ক ছাড় সরকারের। বছরের 2000 কোটির বেশি রাজস্ব হারানোর শঙ্কা। বাড়তি শুল্ক এড়াতে 5 জুলাইয়ের মধ্যে পোশাক রফতানির তোড়জোড়। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।